এর থেকে বরঞ্চ নাসের ভাই একটা পত্রিকা বের করে, শিখা, এ- শালম ভাই। 1 মিনিট, এই আমি একটু ওই লাইভ স্ট্রিমিং যাচ্ছি। আছে। ওকে ওকে, হ্যাঁ। রেকর্ড হচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন, প্রগতির যাত্রীর পক্ষ থেকে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি ইতিমধ্যে। সবগুলো টক শোতে আমাদের অডিয়েন্সও থাকতো। আজকে নতুন করে আমরা যে অনুষ্ঠানটা শুরু করছি, এখানে কোনো অডিয়েন্স, আমাদের অডিয়েন্স থাকবেন ফেসবুকে, এবং পরবর্তীতে আমরা ইউটিউবে এই অনুষ্ঠানটি আমরা ইউটিউবে দেব, এবং সেখানেও আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। ইউটিউবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে প্রগতির যাত্রী, একই নামে হবে। আমাদের এই অনুষ্ঠানটি খুবই সংক্ষিপ্ত, শুধুমাত্র 45 মিনিটের মধ্যে আমরা শেষ করবো সে আশা করছি। এবং এটাই আমাদের প্রথম অনুষ্ঠান। এই জন্য যারা আমাদের এই অনুষ্ঠান শুনবেন বা শুনছেন বা যুক্ত হয়েছেন, ফেসবুকে যুক্ত হবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের যে সমস্ত কথা নির্মোহ দৃষ্টিতে বাংলাদেশ সম্পর্কে জানার জন্য এই অনুষ্ঠানটা আমরা নিবেদন করব। খুবই গভীরভাবে চেষ্টা করব এখানে যুক্ত থাকতে, এবং যারা বিশ্লেষক, রাজনৈতিক ভাবে যুক্ত, রাজনীতির সাথে যুক্ত, তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আনার চেষ্টা করব, এবং সেই কথাগুলো তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য ডাক্তার শাহিন রহমান। ডাক্তার শাহিন রহমানের আহ, অনেক রাজনৈতিক পরিচিতি আছে। পুরোটাই না দেওয়া গেলেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই রাজনীতির সাথে যুক্ত, এবং উনি বিভিন্ন লেফট অর্গানাইজেশনের সাথে কাজ করছেন, লেখালেখি করছেন। একতা পত্রিকা, একটা বামপন্থী প্রগতিশীল পত্রিকা, একতা পত্রিকার সাথে যুক্ত আছেন, এবং সেটাকে উনি এখন গাইড করেন। তো শাহিন রহমানের সাথে আজকে আমাদের এই কথাবার্তা 45 মিনিটের। আপনারা যারা আছেন সবাইকে ফেসবুকে যুক্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ডাক্তার শাহিন রহমান, শাহিন ভাই, আপনাকে শুভেচ্ছা। আমাদের প্রথম অনুষ্ঠান এটা, এই প্রথম অনুষ্ঠানে আপনি আসলেন। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনি আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাকে এবং আপনার মাধ্যমে যারা শুনছেন বা পরে শুনবেন, তাদেরকেও আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা আপনাকে জানাই। শাহিন ভাই, একটু বোধহয় এই সাউন্ডটা হচ্ছে, একটু খেয়াল করতে হবে আপনাকে, কোথাও কোনো হচ্ছে কিনা, বা অন্য জি কোনো, জি। অন্য কোনো কি কি বলে যে ডিভাইস আপনি টেবিলে রাখবেন না, তাহলে আর হবে না, একও হবে না। ডিভাইস যদি মোবাইল থাকে, হ্যাঁ, মোবাইলটা একটু সরিয়ে রাখতে হবে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করতে এখন পারি। শাহিন ভাই, আপনারা তো বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী একটি সংগঠন, দীর্ঘদিনের পুরনো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দান করেছে, এবং তার আগেও বিভিন্ন 1950, 1947-এর পরে বাংলাদেশের যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে, সেটা তো নেতৃত্ব দানকারী একটি সংগঠন। সেবাগ আন্দোলন থেকে শুরু করে 69 গণঅভ্যুত্থান, 62 শিক্ষা আন্দোলন, আহ মহান মুক্তিযুদ্ধ, এবং তৎপরবর্তী সেই সংগঠনের সাথে আমি যুক্ত। এবং 90-এর গণঅভ্যুত্থানে আপনাদের একটা ঐতিহ্যবাহী ভূমিকা আছে। তো যাই হোক, সেই সংগঠনের পার্টির আপনি একজন নেতা, একজন অ্যাক্টিভিস্ট। তো ইতিমধ্যে বাংলাদেশে একটা বিশাল ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে 15 বছর যাবত একটি কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশে উম কায়েম ছিল, ওই কর্তৃত্ববাদী সরকার, এবং তাদেরকে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে উৎখাত করেছে, এবং
এই সরকার যিনি প্রধান তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তো এই পরবর্তী এই যে ঘটনা, বিশেষ করে 24শে জুলাই পর থেকে যে ঘটনাগুলো হচ্ছে, জুলাই আন্দোলন বলছে, জুলাই গণঅভ্যুত্থান বলছে, জুলাই যুদ্ধ বলছে, অনেকেই বিভিন্ন নামে অ- নামে অভিহিত করছে। তো যাই হোক, এরপরে একটা সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূস এর নেতৃত্বে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রধান ছিলেন উনি, বা সারা বিশ্বে গ্রামীণ ব্যাংককে নিয়ে কাজ করেছেন। এবং তার নেতৃত্বে বিভিন্ন শিক্ষিত অনেক পিএইচডি হোল্ডার, তারা একটা সরকার গঠন করেছে। এবং প্রাক্তন সামরিক বাহিনীর লোকজন এখানে যুক্ত আছে। হুম। আপনি এই সরকারের বর্ষপূর্তি বোধহয় এখন শুরু হয়ে গেছে, এবং যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং সবাই বাংলাদেশের আপামর জনগণ এই জুলাই মাসে সেটা উদযাপন করছেন। এবং সেই উদযাপনে এই সময়টুকুতে গত 11 মাস উম, এই সরকার কিভাবে আপনি দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন সরকারের কার্যক্রমটাকে? আসলে এটাকে সরলীকরণ করে বা সারাংশ আকারে বলার ক্ষেত্রে একটি জটিলতা ওঠে যে যে গণঅভ্যুত্থানের কথা আপনি বললেন, সেই গণঅভ্যুত্থানের চরিত্রটি অতীতের যতগুলি গণঅভ্যুত্থান হয়েছে তার থেকে একেবারেই বৈশিষ্ট্যগত ভাবে আলাদা। ফলে প্রত্যেক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ধরনের সরকার আসে বা যে ধরনের আকাঙ্ক্ষা হয় এবং আকাঙ্ক্ষার পূরণ এবং অপূরণ নিয়ে যে আহ, আহ, মানে উচ্ছ্বাস এবং বেদনা, সেটার সঙ্গে এবার একটু ভিন্ন। বছর পূর্তি হচ্ছে, আপনারা জানেন যে এই সরকারকে আমরা কিভাবে দেখবো। আপনারা জানেন যে এইটা আগে একটু ফয়সলা করে নেওয়া দরকার। এখন আসলে তথ্য, সামাজিক তথ্য মাধ্যম বা সামাজিক গণমাধ্যমের কারণে আমরা সবাই নানা ধরনের তথ্য পাই, আমরা তথ্যের সমুদ্রে ভাসছি। হ্যাঁ, ফলে এই কিভাবে বিশ্লেষণ করব সেটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়। অনেক অনেকে ধরেন, আমরা আমরা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করি, শ্রেণী শ্রেণী সংগ্রাম শ্রেণীর দৃষ্টিভঙ্গি থেকে। আমরা এক ধরনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করি। অনেকে এক ধরনের জার্নালিস্টিক ভাবে দেখার চেষ্টা করে। কি হলো, অনেকে আবার ধরেন কমন সেন্স থেকে ব্যাখ্যা করে। অনেকে আবার যে পপুলিস্ট যে শব্দ বা পরিভাষা এগুলির মাধ্যমে দেখার চেষ্টা করে। আমরা শুধু প্রথমেই বলে নেই যে এই যে সংকট, যে সংকটের প্রেক্ষাপটে এই গণঅভ্যুত্থানটা হলো, এটা কোনো বিপ্লব না, এটা কোনো স্বাধীনতা, এটা একটা গণঅভ্যুত্থান। এবং এই গণঅভ্যুত্থান দীর্ঘদিনের যে স্বৈরাচারী, যে যেটা আপনি বললেন কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী, যে পরিভাষায় ব্যবহার করুন না কেন, সেই অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে জনগণের একটা স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশ ঘটেছে। কিন্তু এই অভ্যুত্থানের চরিত্রটি এমনই যে অতীতের মতো কোনো সংগঠিত রাজনৈতিক শক্তি বা মতাদর্শ এর পিছনে ছিল না, এর পিছনে ওইভাবে প্রকাশ্যভাবে ছিল না। ফলে এখানে নানা ধরনের মতাদর্শ, নানা রাজনীতির লোক ছিল। ফলে যখন গণঅভ্যুত্থান এর পরে শেখ হাসিনা সরকার যখন পালিয়ে গেলেন, তারপরে যে সরকারটি আসলো সেটা এক কথা আপনি বলতে পারেন যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা একটি সরকার। এবং সেই সরকারের কাছে যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা কিন্তু খুব দ্রুত ফিকে হয়ে আসছে। এবং অনেকেই সেই প্রত্যাশা মানে না পূরণ হওয়ার বেদনায় কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, কেউ সমালোচনা করছেন, কেউ অনুযোগ করছেন, অভিযোগ করছেন। এইরকম একটা মানে প্রাপ্তি অপ্রাপ্তির দোলাচলের মধ্যে দিয়ে এই বর্ষপূর্তি হচ্ছে, আপনি বলতে পারেন এই। ধন্যবাদ। অনেকেই বলছেন যে এই সরকার নির্বাচন নিয়ে অনেক ধরনের তালবাহানা, শব্দটা ব্যবহার না করলেও মানে অনেক ধরনের দ্বিধান্বিত কখন নির্বাচনটা দিবেন। আবার আপনারা বিএনপি কিংবা বাম দলগুলো দ্রুত নির্বাচন চেয়েছেন। এখন মোটামুটি আহ, একটা ইয়ে হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। কিন্তু এখানে যে প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে সংস্কার, যেটা আসলে মূলত আপনারাও চেয়েছেন। সমাজের আমল ব্যবস্থা যে সমস্ত আছে সেই সংস্কার করে একটা নতুন সরকার, নতুন ধরনের দিক নির্দেশনা দেওয়া, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং যারা এই নেতৃত্ব দানকারী ছিল, এনসিপি বলেন, ছাত্ররা, যুবকরা, তারাও সংস্কারের সাথে যুক্ত।
কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা, বিশেষ করে আহ, আপনি যদি দেখেন যে আমাদের 90 এর গণঅভ্যুত্থানের পর একটা চমৎকার 3 দলের রূপরেখা তৈরি হয়েছিল। পরবর্তীতে কোন সরকারই সেই রূপরেখা আহ বাস্তবায়নের দিকে কোনো মনোযোগ দেন নাই, কিংবা এটার দিকে তাকানো নাই। তো আহ, আমাদের ইতিহাসটা খুব বেশি ভালো মনে হয় না আর কি আমার কাছে। আপনার কি মনে হয় ভবিষ্যতে কোনো সরকার আসলে যে বিষয়গুলো এখনই ফয়সালা হবে না সংস্কারের বিষয়ে, সেগুলো কি আবার হবে না আগের মতোই সেই পুরোনো ধারায় চলবে? প্লিজ। প্রবলেম, সমস্যাটা হচ্ছে যে আমরা সংস্কারকে কিভাবে দেখব। এখন আমরা সমাজ ব্যবস্থা বদলের রাজনীতি করি, কিন্তু তার মানে এই না যে কবে ব্যবস্থা বদল হবে সেই আশায় আমি কোনো সংস্কারই করব না, মানে স্বল্প মেয়াদী, সেটা কিন্তু না। আমি অবশ্যই সংস্কার চাই, কিন্তু আমি সংস্কারবাদী নই। এখন সংস্কার নানা ধরনের হতে পারে। সংস্কার কিন্তু অগ্রমুখী হতে পারে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, বা সব ব্যবস্থা বদলের প্রয়াসকে আরো সমৃদ্ধ করতে পারে। আবার সংস্কার পশ্চাৎমুখী হতে পারে, যে সংস্কার আরো আমাদের প্রয়াসকে আরো উল্টো দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এখন অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে, যে এই সরকার অহেতুক একটা বিতর্ক তৈরি করেছে, সেটা হচ্ছে সংস্কার এবং নির্বাচন দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যেহেতু এই সরকার অনির্বাচিত এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং এই সরকারের দায়িত্ব ছিল এবং হওয়া উচিত যে যত দ্রুত পারে নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এবং তারাই সেটা করবে, কি সংস্কার করবে না করবে সেটা তারাই ফয়সালা করবে। হ্যাঁ, তবে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হওয়ার জন্য যে ধরনের প্রয়োজনীয় সংস্কারগুলি, পদক্ষেপগুলি নেওয়া দরকার, সেটা তারা নিতেই পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটা উদাহরণ দিই, যে যে সংস্কারগুলি আনা হলো সেই সংস্কারগুলি আমাদের কাছে অগ্রমুখী সংস্কার মনে হচ্ছে না। এটা কতগুলি বিতর্ক তৈরি করছে এবং দেশকে আরো পিছনের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে, এবং ইতিমধ্যেই তার আলামত আমরা দেখতে পাচ্ছি। যেমন তারা সংস্কারের নামে সংবিধান পরিবর্তনের কথা বলছে। সংবিধান অবশ্যই পরিবর্তন হতে পারে, সংবিধানের যে ত্রুটি দুর্বলতাগুলি আছে সেটাকে হালনাগাদ করে, অপূর্ণতা দূর করে এগুলি করা যেতে পারে, কিন্তু সেইটা করার নামে সংবিধানের মূল ভিত্তি 4 মূলই থেকে তারা আজকে আক্রমণ করছে, এটা বিলোপ করতে চাচ্ছে। আবার তারা সংস্কারের নামে তারা এমন কতগুলি বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে, যেমন ধরেন ধর্মনিরপেক্ষতা, যেমন ধরেন আমাদের যে 4 মূলনীতি, এগুলিকে তো শুধু আক্রমণ করছে তাই না, আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নামে এমন কিছু, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে। সম্প্রতিকালে নারী আইন, পারিবারিক আইন মানে সংশোধন করা হয়েছে। এতে করে পারিবারিক, মানে ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক সহিংসতার কোনো ঘটনা ঘটলে নারীরা যে বিচার নিতে পারতেন সরাসরি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এইটা আবার এখন স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে, কোর্টের কাছে আবার ফিরে সেই অধিকারটা দিয়ে দেওয়া হয়েছে, নারীরা সরাসরি এখানে আসতে পারবে না। এতে করে নারীদের কিন্তু সুবিচার প্রাপ্তিটা সংকুচিত হয়ে গেল, এবং এটা নারী নির্যাতনকে, বিশেষ করে পারিবারিক নির্যাতনকে উৎসাহিত করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকগুলি উদাহরণ দেওয়া যাবে, যে এই সরকার এমন কতগুলি সংস্কারের নামে এমন কতগুলি প্যান্ডোরার বক্স খুলে দিচ্ছেন, যেগুলি আসলে তার এখতিয়ার বহির্ভূত, এবং সেগুলি করার মধ্যে দিয়ে নিজেদেরকেও বিতর্কিত করছেন, এবং নির্বাচনের বিষয়টাকেও আসলে আরো বিলম্বিত করছে, অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ধন্যবাদ। এখানে আপনি যেটা বললেন, জাস্ট একটা সম্পূরক প্রশ্ন আমি করতে চাই। সরকার কি এই যে ধরেন যে মুক্তিযুদ্ধের যে 4 মূলনীতি, এগুলো পরিবর্তন করতে চাইছেন, তো সেই জায়গায় ওনার মুক্তিযুদ্ধের সময় আমাদের যে ইয়ে ছিল, ঘোষণা ছিল, সেই ঘোষণাটাই তো আনতে যাচ্ছেন, এবং সেটা নিয়ে আপনারা একমত না যে হয়তো আপনারা এই 4 মূলনীতির মধ্যেই তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। কিন্তু সরকার কি ইচ্ছে করেই করতে যাচ্ছেন এটা, না মানে এটা অজান্তেই ঘটছে, বা কারো কোনো চাপের মধ্যে দিয়ে এটা করছে? আপনার কি মত এই বিষয়ে? মূল ব্যাপার হচ্ছে, শুধু এই সরকার না, এদেশে জনগণের স্বার্থে যারা লড়াই সংগ্রামে আসছে ধারাবাহিকভাবে, তারা হচ্ছে কমিউনিস্ট ও বামপন্থী দল। কিন্তু দুঃখজনকভাবে তাদের সাংগঠনিক দুর্বলতা এবং ঐক্যবদ্ধতার সংকটের কারণে এই 24-এর যে গণ অভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত নেতৃত্ব, সেটা তারা দিতে ওইভাবে পারেনি, বা তাদেরকে দিতে দেওয়া হয়নি, বা বিষয়টাকে এমন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সংগঠিত করা হয়েছিল যে তাদেরকে ওইখানে কোনো প্রবেশাধিকার দেওয়া হয়নি,
যে বামপন্থী ছাত্র সংগঠনগুলি দলগুলি এখানে করতে পারবে। একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এটা হয়েছে এবং নানা ধরনের শক্তি এখানে ছিল এবং নানা ধরনের মতাদর্শ রাজনীতি এখানে ছিল লুকায়িত ভাবে। এখন সেগুলি আত্মপ্রকাশ করেছে এবং সেগুলি সম্মিলিত যে শক্তি সেটা বামপন্থীদের শক্তিতে চাইতেও এখন প্রবল হয়ে উঠছে। ফলে খুব স্বাভাবিকভাবে এই সরকারের উপর সেটা চাপ প্রয়োগ করছে। সরকার নিজেই সেটা করছে নাকি এই চাপে পড়ছে সেটা আগামীতে আরো মীমাংসা হবে। তবে এখন আমরা মনে করতে পারি যে সরকার নিজেরও কিছুটা এই আহ, এই 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 নিজেরও ইচ্ছা যে সংবিধান টংবিধান এগুলি পরিবর্তন করে, কারণ সরকার যে ধরনের লোককে উপদেষ্টায় নিয়োগ করেছেন তারা এদেশের সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষ বা ৮০ ভাগ মানুষেরই স্বার্থের বা জীবন যাপনের বা তাদের কোনো দিক থেকে তাদের প্রতিনিধিত্ব আসলে করে না। তাদের অনেকেই বিদেশি নাগরিক, অনেকেই দেশের বাইরে থাকেন, অনেকেই এনজিও, মানে তারা এই এই মানে গত 50 বছরের জনগণের রাজনীতির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা ওইভাবে তারা ছিল না। তাদের দুই একজন হঠাৎ হঠাৎ কিছুটা সময়ের জন্য জীবনের যৌবনে হয়তো ছাত্র রাজনীতি বা বামপন্থীর সাথে যুক্ত থাকলেও তাদের সমগ্র জীবনব্যাপী তারা জনগণের স্বার্থের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না চিন্তা এবং তৎপরতা থেকে। ফলে আজকে সেই ধরনের লোকদেরকে নিয়ে উপদেষ্টা গঠিত হয়েছে। ফলে আমরা বলতে পারি যে সরকারের ভিতর থেকেও সংবিধানকে পরিবর্তন করা, চার মূলনীতিকে পরিবর্তন করা, মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, মৌলবাদ সাম্প্রদায়িক শক্তিকে মদদ দেওয়া, হ্যাঁ, এইসব বিষয়কে তারা হয়তো অহেতুক সামনে আনছেন। এবং যেভাবে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে ছাত্ররা তো সমাজে যে একটা গণতান্ত্রিক বামপন্থার রাজনীতির আত্মপ্রকাশের যে সুযোগ হলো, সেই সুযোগটাকে আমি দেখলাম যে অচিরেই সেটা এই একটা চোরা গলিতে আমার মনে হয় এটা একটা সংকীর্ণ রাস্তায় তারা ঢুকে যাচ্ছে এবং সেইটাকে তারা যেভাবে মদত দিচ্ছে আমার মনে হয় না যে এইটা ভবিষ্যতে খুব একটা ভালো হবে। এবং বিএনপিও যে সম্ভাবনা তা ছিল যে তার গণতান্ত্রিক বা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর যে সুযোগটা হয়েছিল সেই সুযোগটাও মনে হয় বিএনপি সংকুচিত করে ফেলছে। ফলে এখন একটা বাংলাদেশের সংকটের সম্মুখীন। সেই জন্য এই সংকট থেকে বেরোতে গেলে আমার মনে হয় যে সংস্কার এবং রাজনীতি এই আহ, এই 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 যে বিভাজন না করে আমার মনে হয় যে আহ, খুব দ্রুত নির্বাচন আমাদের ভোটটা দেশ ও জাতির জন্য মূল্যবান। ধন্যবাদ। আপনার কাছে এই পরে যে প্রশ্নটা সেটা এই মৌলবাদী নেই করবো, কিন্তু তার আগে আমি একটু যারা ফেসবুকে আছেন অনেকেই দেখছি আমি ভিউ করেছেন, তাদের কাছে অনুরোধ করতে চাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনারা ফেসবুকে যদি করেন তাহলে সেটা আমি ডক্টর শাহিন রহমানের কাছে উত্থাপন করতে পারবো এবং উনিও চেষ্টা করবেন আমাদের সময়ের মধ্যে এই এটা করার জন্য। আপনাদের প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন বা কোনো কমেন্ট থাকলে সেটাও করতে পারেন। তো ধন্যবাদ। এই প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি যে মৌলবাদীদের কথা বললেন, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সামনে চলে এসেছে। এই ঘটনা কিন্তু আমাদের কাছে নতুন নয়। 1975 সালের 15ই আগস্টের পরও আমরা দেখেছি এই তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে আহ, সেই একইভাবে আহ, সাম্প্রদায়িক দলগুলো আম, সামনে চলে এসেছিল। যাই হোক, সেই বিষয়ে আমি আলোচনা যাচ্ছি না। অনেকে মনে করবেন আমি একটা নিজস্ব মতামত দিয়ে দিচ্ছি এবং কোনো একটা পার্টিকে বা দলকে আমি করতে যাচ্ছি, কিন্তু এখন অনেক বেশি তারা এই এই মধ্য দিয়ে সরকারের উপর বা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রের উপর তাদের একটা, কি বলবো আমি, তাদের প্রভাব আমি লক্ষ্য করছি যে তারা করার চেষ্টা করছে। তা আপনার কি মনে হচ্ছে যেমন ধরেন অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে কোনো উত্তর নাই সরকার থেকে, রাষ্ট্রের থেকে, রাস্তায় ঘাটে মহিলাদেরকে হিজাব পরার জন্য, কাপড় দেওয়ার জন্য তারা আক্রমণ করছে, পুলিশ ধরলে আবার তাকে ছুটিয়ে আনা হচ্ছে, সরকারের পক্ষে একটা দল কিছু ব্যক্তি গিয়ে ছুটিয়ে আনছেন, এই ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। তো আপনার কি মনে হচ্ছে আমরা কি ধর্মভিত্তিক রাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছি ভবিষ্যতে ধীরে ধীরে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে? আপনি কি ভাবছেন এটা নিয়ে? এখন ধর্মভিত্তিক রাষ্ট্র বলবো কি বলবো না সেই বিতর্কের চাইতে এটা তো ঠিকই যে আমরা একটা পশ্চাৎমুখী গতি লাভ করছি। দেশ স্বাধীনের পরে যে সম্ভাবনা তৈরি হয়েছিল একটি গণতান্ত্রিক, আমি সমাজতান্ত্রিক বাংলাদেশের কথা বলছি না, সেটা সেটা আওয়ামী লীগের, আমাদের অবশ্য এক ধরনের
মোহ ছিল যে আমরা আওয়ামী লীগের কাছে সমাজতন্ত্র প্রত্যাশা করেছিলাম। আসলে তো শ্রেণী হিসেবেই এটা আওয়ামী লীগের জন্য বেইমানি হতো, কারণ বুর্জোয়া শ্রেণীর রাজনৈতিক দল সমাজতন্ত্র কেন করবে? আমরাও অনেক সময় সরল, অনেক সময় নেই, বা অনেক সময় এই কি বলবো, যে সমাজ বিজ্ঞান বিবর্জিত আকাঙ্ক্ষা আমরা আওয়ামী লীগের কাছে করেছিলাম। কোনো বুর্জোয়া দল সমাজতন্ত্র করে দিবে না। সেটা একটা গণ দাবি, দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে সমাজতন্ত্রের যে আকাঙ্ক্ষা এদেশের মানুষের ছিল, সেই আকাঙ্ক্ষাকে সংবিধানে সংযুক্ত করতে বাধ্য হয়েছে সেই সময় একটা শাসক শ্রেণী দল আওয়ামী লীগ। কিন্তু দ্রুতই সে তার শ্রেণী চরিত্র উন্মোচন করেছে। সে ধর্মের সাথে আপোষ করেছে, মাদ্রাসা বোর্ড বলেন, ইসলামিক ফাউন্ডেশন বলেন, ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যাওয়া, ভুট্টোকে আমন্ত্রণ জানানো, এবং তারই ধারাবাহিকতা পরবর্তীকালেরও আওয়ামী লীগ একই ধারাবাহিকতাই অনুসরণ করছে। এবং পরবর্তীকালে সেই ধারাবাহিকতা আমরা দেখেছি যে জিয়াউর রহমান ভাবে ধর্মভিত্তিক দলকে মানে অনুমতি দিয়েছে, জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। পরবর্তীকালেও আমরা এই একই ধারাবাহিকতা এরশাদ এবং পরবর্তীকালে আওয়ামী লীগ একই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে। এবং কওমি মাদ্রাসা থেকে শুরু করে হেফাজত, মাতা হওয়া থেকে শুরু করে, তাহলে এটা রুলিং ক্লাসের একটা বৈশিষ্ট্য। এটা কোনো আওয়ামী লীগ করলো না, বিএনপি করলো না, জাতীয় পার্টিকে বেশি করলো কম করলো, এই বিতর্কটা অহেতুক বিতর্ক। আপনি দেখবেন সাম্যমূর্তি স্বাধীনতা, ক্লাসিক্যাল যে বুর্জোয়া বিপ্লব, সেই বুর্জোয়া বিপ্লবের সঙ্গে ক্লাসিক্যাল বুর্জোয়ারাও কিন্তু পিছু উঠেছে। তারা কিন্তু সেটাকে আর উক্ত সেই পতাকা ফেলে দিয়েছে। তারা যখনই দেখছে যে জনগণ বা ওয়ার্কিং ক্লাস সেটাকে নিয়ে তাদের অধিকার আদায়ের সংগ্রামে যাচ্ছে, বুর্জোয়া শ্রেণী আজকে তার নিজের অর্জনগুলিকে তুলে ফেলে দিচ্ছে। আজকে মানে কি বলে অসাম্প্রদায়িকতা, আজকে কি বলে ইহুদাত্মিকতা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলি বিজ্ঞান মনস্কতা, এগুলি সে আর চায় না। এখন সে শুধু পুঁজি ছাড়া, পুঁজি স্বার্থ ছাড়া, লগ্নি পুঁজি স্বার্থ ছাড়া সে আর অন্য কিছু চায়। ফলে এরা হচ্ছে তাদেরই প্রতিনিধি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই এই একই প্রতিনিধি। এমনকি জামাতও কিন্তু লগ্নি পুঁজিবাদ সাম্রাজ্যবাদ বিরোধী কিছুই বলে না। তাহলে আসলে আমাকে দেখতে হবে, আমি একটু আগে বলছিলাম যে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হয়ে গেছে যে আমরা কিন্তু আমাদের বৈজ্ঞানিক বিশ্লেষণের ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। এটাকে তছনছ করে দেওয়া হয়েছে। এখন আমাদের সমস্ত বুদ্ধিমত্তা চলে এসছে আমাদের আঙ্গুলের ডগায়, ইন্ডেক্স ফিঙ্গার মাথায়। শুধু সোশ্যাল মিডিয়াতে টেপাটেপি করে আমরা আমাদের মতামত জানান দিচ্ছি। কিন্তু আপনি দেখুন, প্রকৃতি বিজ্ঞানকে অনুসন্ধান করতে গেলে আপনার মাইক্রোস্কোপের দরকার হয়, আপনার কিন্তু কি বলে টেলিস্কোপের দরকার হয়। তা আপনি সমাজকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আপনি সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করবেন না, কিন্তু আমাদের ফেসবুক প্রবলভাবে আমাদের সেই শক্তিকে তছনছ করে দিয়েছে। ফলে আমরা একজনের পপুলিস্ট, জার্নালিস্টিক বা ওয়েস্টার্ন মিডিয়া নির্ভর আমরা অ্যানালাইসিস গুলি করছি। আসলে এখনো পর্যন্ত শ্রেণী এবং শ্রেণী বিশ্লেষণই আমাদেরকে বাস্তব সমস্যাগুলি অনুধাবন করতে আমাদেরকে বলে যে আসলে বুর্জোয়া শ্রেণী আজকে তার নিজের অর্জন থেকে পিছু হচ্ছে। সুতরাং যে ধারাবাহিকতা এই 50 বছরের শাসক শ্রেণী রেখে গেছে, ইউনূস সাহেব সেটাই আসলে অনুসরণ করছে একেবারে বাধ্য, মানে কি বলে, অনুগত, মানে অনুসারীর মতো। ফলে আপনি দেখবেন যে শ্রমিকের জন্য কোনো সংস্কার হচ্ছে না, নারীর জন্য কোনো সংস্কার হচ্ছে না, আপনি দেখবেন যে কৃষকের জন্য কোনো সংস্কার হচ্ছে না। এই যে এত অন্যায় অবিচার হচ্ছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভেঙে গেছে, মব ভায়োলেন্স হচ্ছে, এগুলিকে কিভাবে চিরতরে নির্মূল করা যায় তার জন্য বিচার বিভাগ বা পুলিশ বিভাগের কোনো গণতন্ত্রের সেই ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো সংস্কার কি হচ্ছে সেরকম দেখছেন। ফলে আমার মনে হয় না যে এগুলি দিয়ে কিছু হবে বলে আমার মনে হয় না। এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে দ্বন্দ্বটা কি আসলে আজকে আপনি দেখবেন যে এখন একটা তো দ্বন্দ্ব দ্বন্দ্ব আছে, পুঁজির সাথে মেহনতি শ্রমজীবী মানুষের দ্বন্দ্ব। সে মুক্তি পাচ্ছে না, জীবন জীবিকার সংকটে আছে। এবং আর একটা দ্বন্দ্ব হচ্ছে মুক্তিযুদ্ধ ভার্সেস মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির দ্বন্দ্ব। আপনি যে দ্বন্দ্বগুলি আইডেন্টিফাই করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ কোন দিকে আছে। আর একটা দ্বন্দ্ব হচ্ছে বিএনপির সাথে জামাত। একটা ছিল, একই জোটে ছিল, কিন্তু এখন স্বার্থের টানাপোড়েনের কারণে, ক্ষমতা দখলের হিসার কারণে আজকে কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে এবং সহিংস রূপ নিচ্ছে। তারপরে বিএনপি সরকারের সাথে দ্বন্দ্ব আপনি দেখবেন মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যেই এটা উষ্ণ, মানে বেশ তীব্র রূপ ধারণ করছে। আবার বিএনপি সরকার এবং এনসিপির যে দ্বন্দ্ব, নতুন যে পার্টি, তারও একটা দ্বন্দ্ব হচ্ছে। আবার বাংলাদেশের সঙ্গে ভারতের যে নানান ধরনের চক্রান্ত আমাদের বাংলাদেশকে ঘিরে, সেটা করা হয়। আর সর্বোপরি যে দ্বন্দ্ব, বাংলাদেশ জনগণের স্বার্থের সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদের যে দ্বন্দ্ব,
এই এতগুলি দ্বন্দ্বের প্রেক্ষাপটে আপনাকে বাংলাদেশের বর্তমান সংকটে আপনাকে বুঝতে হবে। এটার মধ্যে মার্ক্সবাদের কেউ গন্ধ খুঁজলে খুঁজতে পারে, শ্রেণী বিশ্লেষণ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, আজকে অনেকে এইসব শব্দ উচ্চারণ করতে চান না, নাটক করে দেয়। কিন্তু আমরা জানি এগুলি খুবই ভালোভাবে। আর আর একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশটা ভূ রাজনৈতিক কারণেই আজকে বিশ্ব সাম্রাজ্যবাদী স্বার্থের সঙ্গে একীভূত হয়ে গেছে। ফলে এখানে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী যে অন্যান্য যে মেরুকরণগুলি আছে, ব্রিক্স বা চীন, আপনার বা ভারত বা রাশিয়া, কখনো কখনো ভারত আমেরিকা জোট পাচ্ছে, আবার কখনো কখনো চীন ভারত দিয়ে ব্রিক্স, এই নানান ধরনের বহু মেরুকেন্দ্রিক বিশ্ব আজকে গড়ে উঠছে। সেইটার সঙ্গেই কিন্তু আজকে এই বিষয়গুলি জড়িত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিটাই। এটা একটা ভালো প্রসঙ্গ, আমরা তো আগে ভাবিনি, কিন্তু আপনি এনেছেন, সেটা হচ্ছে ভারত প্রসঙ্গ। ভারতের সাথে আমাদের মানে খুবই কাছাকাছি। ভারত আমাদের আমাদের বিশাল একটা বর্ডার ভারতের সাথে আছে আমাদের, এবং অনেক বেশি বিগত গত সরকার ভারতের উপর ডিপেন্ডেন্ট ছিল। এবং তখন আমরা বলতাম যে ভারতের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে, দালালির চুক্তি হয়েছে, গোলামী চুক্তি হয়েছে, সেগুলো বাতিল করা দরকার। এই সরকার এসেই শুরুতেই বলেছিলেন যে সেটা তাদেরকে উম, বাতিল করতে হবে, বাতিল করবেন ওনারা, পর্যবেক্ষণ একটা কমিশন করে ওটা দেখবেন। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত ভারতের সাথে সেরকম কোনো আমি আমরা দেখলাম না যে কোনো চুক্তি ওনারা পাবলিক করেছেন, জনগণের সামনে উন্মোচন করেছেন যে এটা গোলামী চুক্তি এখানে হয়েছিল। আহ এবং আমাদের উপদেষ্টা, বর্তমান উপদেষ্টা, সেই সময় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এই জন্য উপদেষ্টা উনি বলেছিলেন বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় কাজ করছে। কিন্তু ওনারা ক্ষমতায় আসার পর সে বিষয়েও কোনো উদ্যোগ নিলেন না তাদেরকে সরিয়ে আমাদের বাংলাদেশের লোকদেরকে সেখানে যুক্ত করার জন্য। তো বিষয়টা আসলে আপনি এখন ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে কি ধরনের হওয়া উচিত? এখন যেভাবে চলছে সেভাবে এই যে একটা বইটার মধ্যে দিয়ে না, অন্য কোনো ভাবে নাকি? কিন্তু ভারতের অনেকগুলো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যে তিস্তার পানি, কিংবা গঙ্গার পানি, কিংবা আমাদের বর্ডারে যে কিলিং, সেই বিষয়গুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি, রিজলভ করতে পারি। এই বিষয়গুলো কিভাবে আপনি দেখছেন? টেনশনটা কিভাবে আমরা এগোতে পারি ভারতের বিষয়ে? এটি একটি খুবই আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভারত ইস্যুটি একটি স্পর্শকাতর ইস্যু হিসেবে সবসময় চিহ্নিত হয়েছে। এবং আমাদের দেশের বামপন্থীদের কাছে, আমাদের বামপন্থীরাও ভারতবর্ষে বিভাজিত। হ্যাঁ, একটা মধ্যপন্থী অবস্থান কারো আছে, হ্যাঁ, মানে এও না ও না, হ্যাঁ, একটা মধ্যপন্থী একটা অবস্থান আছে অনেকের। আবার একটু ভারত পক্ষপাতিত্বমূলক অবস্থান আছে, আবার অনেকের মধ্যে আবার উগ্র ভারত বিরোধিতাও আছে। আসলে এর কোনোটাই আসলে আমাদের জনগণের স্বার্থের জায়গা থেকে ভারতকে দেখে না। প্রথম কথা হচ্ছে যে ভারত সাথে বাংলাদেশের সম্পর্কটি কি হবে, এবং ভারত বাংলাদেশের বিষয়টি একটা বিষয়, আর একটা হচ্ছে ভারত বিরোধিতার রাজনীতি একটা বিষয়। এই দুটোকে আলাদা করতে হবে, তা নাহলে কিন্তু আমরা এই এই ফাঁদের মধ্যে পড়ে যাব। সুতরাং ভারত বিরোধিতার একটা রাজনীতি বাংলাদেশে বহুদিন ধরে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা ভারত বিরোধিতার রাজনীতি করেন তারাই ঘন ঘন ভারতে যান, ভারতের শাসক শ্রেণীর সঙ্গে বসেন, ভারতের সাম্প্রদায়িক শক্তি বা ওখানকার যে বৃহৎ বুর্জোয়া যে কর্পোরেট হাউসের যারা প্রতিনিধিত্ব করেন তাদের সাথে বৈঠক করেন। এবং সবাই ভারত বিরোধী চুক্তির, মানে দেশ বিরোধী চুক্তি যে ভারতের সাথে হয়েছে বা অন্যান্য দেশের সঙ্গে হয়েছে, এই চুক্তির বিরুদ্ধে সব সরকারই বলেন যখন বিরোধী দলে থাকেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ থেকে শুরু করে পরবর্তীকালে বিএনপি, জামাত, যারাই ক্ষমতায় পরে গিয়েছে তারা কিন্তু আর কেউ ক্ষমতায় থাকার বাইরে যখন চুক্তি প্রকাশ্যে আনার কথা বলেন, কিন্তু যখন ক্ষমতায় যান বা তখন কিন্তু আর সেই চুক্তিগুলি প্রকাশ করেন না। এটা কিন্তু একটা অদ্ভুত একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখবেন। আমরা সেই জন্য মনে করি যে শুধু ভারত কেন, সমস্ত বিভিন্ন দেশের সঙ্গে সামরিক, শুধু গোপনীয় সামরিক কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা জনিত কোনো গোপন বিষয় ছাড়া সব ধরনের চুক্তি কেন জনসমক্ষে প্রকাশ করা হবে না, এবং সব ধরনের চুক্তি কেন পার্লামেন্টের মধ্যে দিয়ে, পার্লামেন্ট প্রতিনিধিদের মাধ্যমে কেন সম্পাদিত হবে না, কেন সেটা একটা গ্রিন রুমে বা একটা কিচেনের মধ্যে, কিচেন ক্যাবিনেটের মধ্যে সেটা সম্পাদিত হবে, সেটা একটা বিষয়। দুই নম্বর হচ্ছে যে ভারত আমাদের একটা সাংস্কৃতিক, আমরা একটা উপমহাদেশের একটা ঐতিহাসিক একটা মানে ভৌগোলিক বন্ধনের সাথে একসময় ছিলাম। সেখান থেকে আমরা বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র হয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেছে। ভারতের জনগণ আমাদের বন্ধু, জানবে মেহনতি মানুষ আমাদের মিত্র। কিন্তু মনে রাখতে হবে যে ভারতও, সেখানেও একটা শ্রেণী
শ্রেণীভেদের ভারত। ভারতের যেমন বৃহৎ কর্পোরেট পুঁজিপতি শ্রেণী আছে, তারা বাংলাদেশের সম্পদ লুট থেকে শুরু করে বাংলাদেশকে তাদের তাবেদার করে রাখতে, বা বাংলাদেশের সম্পদ লুট থেকে শুরু করে বাংলাদেশ থেকে সমস্ত মানে 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 ন্যায্য অন্যায্য সকল ধরনের প্রাপ্য একেবারে কড়ায় গন্ডায় বুঝে নিচ্ছে যতটা তৎপর। কিন্তু তাদের একটা বৃহৎ দেশ হিসেবে প্রতিবেশী দেশের প্রতি যে ধরনের বন্ধুত্ব সুলভ মনোভাব তাদের প্রদর্শন করা উচিত। পানির ন্যায্য হিস্যা দেওয়ার ক্ষেত্রে, আমাদেরকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে, আপনি জানেন আমাদের বহুদিন ধরে ট্রানজিট ঝুলিয়ে রেখেছে ওই যে আপনাদের পঞ্চগড় তেঁতুলিয়া দিয়ে আমাদের মাত্র কয়েক কিছু দূর কিছু কিলোমিটার, যেখান থেকে আমরা সরাসরি নেপালে যেতে পারি। সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই ট্রানজিট আমাদেরকে ভারত দেয়নি, অথচ আমরা ভারতকে দিয়েছি অনেক কিছু, এবং সবগুলি সরকারি এই ভারতের প্রতি নতজানু নীতি অনুসরণ করেছে এবং নতজানু নীতি অনুসরণ করেছে। কিন্তু যারা আবার সেই নতজানু নীতির বিরোধিতা যখন করে, কিন্তু ক্ষমতায় আসার পরে, রাষ্ট্র ক্ষমতা দখলের পরে সেই নতজানু নীতি আর পরিবর্তন করে না বা সেটা তুলে ধরে না। সেই জন্য আমরা মনে করি যে ভারত বাংলাদেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায় যদি সে এই এই ধরনের যে আমাদের যে ন্যায্য প্রাপ্যগুলি যখন আমাদেরকে সে দেয় না, আমাদেরকে বঞ্চিত করে, পানি ট্রানজিট থেকে শুরু করে এবং অন্যায্য চুক্তি, পরিবেশ বিধ্বংসী চুক্তি, এবং অনেক আমাদের যে এই যে কি বলে, এই যে আমাদের দেশে যে পরিমাণ ভারতীয় নাগরিক, আমি সংখ্যা দিয়ে করছি না, এটা ঠিক, কর্পোরেট হাউসগুলিতে দেখবেন যে ভারতের শুধু না, ভারত শ্রীলঙ্কা অনেকে এখানে চাকরি করেন, কিন্তু সেটাতে বৈধতা কতটুকু আছে সেই প্রশ্নটা কিন্তু কোনো সরকারই ক্লিয়ার করেনি। ফলে বাংলাদেশে ভারতীয় শিক্ষিত নাগরিকরা যে বিভিন্ন জায়গায় চাকরি করছেন এটা সত্য, সুতরাং সংখ্যা নিয়ে ওই বিতর্কে যাচ্ছি না, এবং তারা লিগ্যাল স্ট্যাটাস দিয়ে করছেন না আনঅথরাইজ আসছেন এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। সেই জন্য আমরা মনে করি যে ভারতের যে বৃহৎ যে পুঁজি এবং তার যে আধিপত্যবাদী এবং বাংলাদেশকে তার অধীনস্থ করে রাখার যে বড় ভাই সুলভ যে খবরদারি, এইটা আসলে আমরা এইটার বিরোধিতা করি, এবং এইটার বিরুদ্ধে আমাদের স্বাধীন প্রতিরোধমূলক প্রতিবাদমূলক আমাদের অবস্থান গ্রহণ করতে হবে। এফেক্টে বামপন্থীদের কোনো দ্বিধা দূল্যমান থাকা মানে উচিত হবে না। তবে এটা করতে গিয়ে আমরা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি যে উগ্র ডানপন্থী অবস্থান থেকে ভারতকে বিরোধিতা করে সেইটার সঙ্গে যেন আমাদের সুর মিলে না যায়। আমরা আমাদের কমিউনিস্ট বামপন্থী অবস্থান থেকে ভারত এবং ভারতের যে শাসক শ্রেণী, ভারতের পুঁজিপতি শ্রেণী এবং ভারত রাষ্ট্রের যে বৈরিতামূলক, হ্যাঁ, আমাদের দেশের প্রতি যে মনোভাব, আধিপত্যমূলক মনোভাব, সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, এবং লড়াই করার পাশাপাশি আমাদের যে ন্যায্য যে প্রাপ্তিগুলি সেটা আদায় করার জন্য আমাদেরকে মানে প্রবলভাবে তৎপর হতে হবে। ধন্যবাদ। আহ, না, ঠিকই আছে আপনার কথা। ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা হওয়া উচিত সেটা নিয়েই আপনি বললেন। তবে আমাদের যে সরকার এখন কথায় কথায় স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেন, ভারত বিরোধিতার কথা বলেন, এবং নিজের যে স্বাতন্ত্র্যের কথা বলেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম দুটো ঘটনা আমাদেরকে বিচলিত করেছে, বিশেষ করে বামপন্থীদেরকে বিচলিত করেছে। সে একটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বিদেশি মালিকানায় ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে দেওয়া, বিদেশিদের ব্যবস্থাপনার দায়িত্ব, আর একটা হচ্ছে যে মানবিক করিডোর তৈরি করা রাখাইন স্টেটের সাথে। তো আপনার কি মনে হচ্ছে যে এই দুটো আমাদের স্বাধীনতা দুটো বিষয়ই, আমি একসাথে বলছি, এর আগেও চট্টগ্রাম বন্দর নিয়ে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। এসকেপ এটা একটা বিদেশি কোম্পানিকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তখন শেখ হাসিনার আমলেই। সেই সময়ে কিন্তু প্রবল প্রতিরোধ হয়েছিল, এবং আওয়ামী লীগের চট্টগ্রামে যিনি মেয়র ছিলেন তিনি এই প্রতিরোধ করেছিলেন, এবং আপনার পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, তিনিও এই প্রতিরোধ আন্দোলনে ছিলেন, এবং তার নেতৃত্বে এই মামলা করা হয়েছিল। সে মামলায় জয়লাভ করে পরবর্তীতে এটাকে ঠেকানো গিয়েছিল। এগুলো আমাদের ইতিহাসে জানা আছে। কিন্তু এখন এই ঘটনাগুলো নিয়ে আবার নতুন করে আসা, চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর, আপনার কি মনে হচ্ছে এটা? আমার মনে হয় যে আমি আবারও বললাম যে বাংলাদেশ, একটা জিনিস দেখেন যে এখনো বিশ্বের 80টি দেশে প্রায় 800 সামরিক ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই তথ্যটা অনেকে ভুলে যায়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে যেমন প্রবল পরাক্রান্ত ভাবে গোটা বিশ্বকে আক্রমণ করছে, গোটা বিশ্বের কে তার আধিপত্যের
অধীনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার বিরুদ্ধে প্রবল প্রতিরোধও কিন্তু আছে দেশে দেশে জনগণের। সেই জন্য মার্কিন কিন্তু আজকে অনেক দেশ থেকেই পিছু হচ্ছে। আজকে অনেক জায়গায় মধ্যপ্রাচ্যেও সে আগের মতো অবস্থানে নেই, আফ্রিকাতে নেই, এশিয়াতে নেই। ফলে তার ইন্দো প্যাসিফিক যে 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 বিষয়, এই স্বার্থটা তার জন্য প্রবল। সে এই জায়গায় তার সামরিক ঘাঁটি, এবং আজকে আপনি জানেন যে আজকে নৌ পরিবহন বা জলপথ হচ্ছে আজকে স্ট্র্যাটেজিক কারণে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্যে আজকে আজকে এই যে আমাদের চারপাশে ভারত, একদিকে মিয়ানমার আর বঙ্গোপসাগর, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য না, এইটার সাথে কিন্তু চীন, ভারত, অন্যান্য যে পরাশক্তিগুলি আছে, তারাও কিন্তু একইভাবে এইটার সাথে তাদের নিজেদের স্বার্থের জায়গা থেকে এই জায়গাটাকে তারা পর্যবেক্ষণ করেন, এবং এই জায়গার স্বার্থের সঙ্গে তাদের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারেও তারা তৎপর থাকে। ফলে এইখানে যেটা হয়েছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরকে মার্কিন সাম্রাজ্যবাদ তার বেসরকারীকরণের নামে তার অধীনে নেওয়ার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে ছিল। এবং আপনি জানেন যে শেখ হাসিনার আমলেও কিন্তু এই চুক্তি হয়েছিল, মার্কিন বন্দর আহ, এদেরকে দিয়ে দেওয়া। এই চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তি বাস্তবায়নও হয়েছিল, আপনারা দেখেছেন, এবং অলরেডি পতেঙ্গা টতেঙ্গা এগুলি হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের প্রবল আন্দোলনের মধ্যে দিয়ে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু সেই প্রচেষ্টা, সাম্রাজ্যবাদী প্রচেষ্টা কিন্তু বন্ধ হয়নি। ফলে আবারও তারা নানাভাবে এই পোর্টকে তারা আবারও বেসরকারীকরণের নামে তারা আজকে, বেসরকারীকরণ তো ছিলই, আমাদের দেশীয় মালিকানায় পোর্ট কিন্তু আমাদের দেশের আমাদের দেশীয় মালিকানায় বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে পোর্ট ছিল আমাদের, কিন্তু সেটাকে থেকে তাকে সরিয়ে এমন একটা কোম্পানিকে দেওয়া হচ্ছে, যেই কোম্পানিটার সঙ্গে মার্কিন নৌবাহিনীর একটা চুক্তি আছে, যে মার্কিন নৌবহর সেখানে আসতে পারে তেল নিতে, রিফুয়েলিং এর জন্য বা নানা কারণে সেখানে আসতে পারে, এমন একটা কোম্পানিকে সেখানে সেটা দেওয়া হচ্ছে। এবং এই ধরনের চুক্তি করার এখতিয়ার এবং চুক্তি, এবং এইটা নিয়ে সরকারের মধ্যে যে টানাপোড়েন, সরকার প্রধান এক কথা বলছেন, সরকারের প্রেস সচিব এক কথা বলছেন, সরকারের যে সামরিক উপদেষ্টা এক কথা বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলছেন, সরকারের নিজের মধ্যেই এটা নিয়ে নানা ধরনের জটিলতা, তালগোল পাকানো অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এটা আমরা নিশ্চিত যে এইটা দেওয়ার একটা প্রচেষ্টা অপচেষ্টা চালানো হচ্ছে, এবং এই ধরনের নীতি কৌশলগত সিদ্ধান্ত এই সরকার নেওয়ার কোনো এখতিয়ার নেই। এটা নির্বাচিত সরকারই নিতে পারে, যদিও সরকার, কারণ বিদেশে পোর্টের মতো এই ধরনের কখনোই রাষ্ট্র অন্য কোম্পানিকে বিদেশিদের হাতে তুলে দেয় না। এর ইতিহাস আমরা দেখেছি, আফ্রিকার গুলিতে তার ভয়ঙ্কর পরিণতি কি হয়েছে। সেই জন্য আমরা মনে করি এই বন্দর আমাদের মালিকানায় রাখা উচিত। ও সরকার আপাতত পিছু হটেছে, এখন নৌবাহিনী তত্ত্বাবধানে 6 মাসের জন্য যে তারা এটা করবে, স্বার্থ বিরোধী, দেশ স্বার্থ বিরোধী। শুধু তাই না, এইটা এইটা যদি হয় তাহলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, এবং এইটা আমরা ছায়া সঙ্গী হয়ে যাবো। ধন্যবাদ। আহ, আচ্ছা, এই যে ঘটনা এটা দিয়ে আপনারা তো তুমুল একটা পদযাত্রা করলেন এবং বিভিন্ন জেলায় জেলায় আপনারা এটার জন্য আহ, সভা সমাবেশ প্রতিবাদ ইত্যাদি করলেন, এবং আপনাদের কথা কি শুনছে কেউ? আমার কাছে মনে হয় না সরকার না জনগণ, তাদের মধ্যে কি কোনো ধরনের রিপারকেশন হচ্ছে? বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর মধ্য দিয়ে আমরা দেখলাম যে আপনাদের ভূমিকা খুবই নিষ্প্রভ। আপনি বললেন যে নিষ্প্রভ ছিল না, কিন্তু কোনো কারণ না কোনো কারণে আপনারা সেভাবে কাজটা করতে পারেন নাই। কিন্তু আমার কাছে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এই যে কমিউনিস্ট বা বাম যে ধারা, এটা কি ক্রমশ আহ কি বলবো আমি, ক্রমশ এটা কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? এটা কি আর কোনো প্রয়োজন নাই মনে করছে জনগণ? আপনার কি মনে হয়? না, আমি একটু অন্যভাবে দেখি। আমি মনে করছি যে বামপন্থী দলগুলির অনৈক্য বাড়ছে, কিন্তু জনগণ অনেক বেশি বামপন্থার দিকে আকৃষ্ট হচ্ছে। এই একটা বিরোধিতা বাংলাদেশে। জনগণ কিন্তু এখন
জনগণ কিন্তু ঐক্যবদ্ধ বামপন্থী নিয়ে একসাথে মানে যুগপৎ একটা মিলনের মধ্যে দিয়ে তারা কিন্তু বামপন্থীদের আশা করছে, কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারছি না। কারণ বামপন্থীরাও ঐতিহ্যগতভাবে বিভাজিত হয়ে আছে দীর্ঘদিন ধরে। আর আমি আগেও বলেছি আর একটা আলোচনায় যে আসলে বামপন্থাকে রিডিফাইন করতে হবে। বামপন্থী বলে আসলে কি মিন করে এটা ক্লিয়ার করতে হবে। এখন এখন তো স্বঘোষিত বাম বাম সবাই বলে, কিন্তু এটা কি মিন করে, এটার একটা ঐতিহাসিক রেকর্ড আছে, উৎপত্তিগত। ফরাসি বিপ্লবের সময় কারা ডান দিকে বাম দিকে বসতো, কিন্তু আজকের যুগে এটা রিভাইভ করা উচিত। আমি মনে করি কয়েকটা বৈশিষ্ট্য আসলে বামপন্থী থাকতে হবে। বামপন্থী হতে গেলে সে জনগণের পক্ষে কিনা, 80 ভাগ কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বার্থের প্রতিনিধিত্ব করে কিনা। 2 নম্বর, বামপন্থী হতে গেলে তাকে মৌলবাদ সাম্প্রদায়িকতা বিরোধী হতে হবে। 3 নম্বর, বামপন্থী হতে গেলে তাকে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো মানে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের যে ইন্টারপ্রিটেশন বা একটা জনযুদ্ধ, জনগণের যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, এবং এই যে বামপন্থী অবস্থান থেকে মুক্তিযুদ্ধকে দেখা, সেই মুক্তিযুদ্ধকে আপনাকে আফল করতে হবে। 4 নম্বর, আপনাকে সাম্রাজ্যবাদ বিরোধী হতে হবে, মার্কিন সাম্রাজ্যবাদ। এই কয়েকটি বৈশিষ্ট্য না হলে আজকে বামপন্থী হতে পারে না। ফলে আপনি যদি সেই বৈশিষ্ট্য প্যারামিটার আন্ডারে দেখেন, তাহলে অনেক বাম শোনা যাচ্ছে না আবার আমার মনে হয় কোনো কারণে এ হয়েছে, লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। আবার আহ, হ্যাঁ, আবার যুক্ত হয়েছে। আমার- হ্যাঁ, প্লিজ, শোনা যায়নি মাঝখানে। হ্যাঁ, ইন্টারাকশন। ডিসকানেক্ট হয়ে গেছে। আমি বলছি যে হ্যাঁ, বামপন্থীটাকে হ্যাঁ, পুনর্ব্যাখ্যা করতে হবে। কারা বাম? বামপন্থী বলতে আমি কয়েকটা বৈশিষ্ট্য বলেছি, একেবারে আমি সারাংশ ভাবে বলছি। প্রথম কথা, মার্কিন সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্যবাদ বিরোধী হতে হবে। 2 নম্বর, তাকে মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হতে হবে। 3 নম্বর, তাকে পুঁজিবাদের বিরুদ্ধে হতে হবে। 4 নম্বর, তাকে মুক্তিযুদ্ধের পক্ষে হতে হবে। 5 নম্বর, তাকে এই জনগণের মানে মানে অধিকাংশ মানে মানে কি বলে মানে মানে সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের স্বার্থের প্রতিনিধি হতে হবে। এই কয়েকটা বৈশিষ্ট্যের আড়াল মানে মানদণ্ডে যদি আপনি যাচাই করেন, তাহলে বাংলাদেশের অনেক বামপন্থীর বাম পন্থা খারিজ হয়ে যায়, বামপন্থীত্ব। ফলে ওইটার থেকে করতে হবে। আমি এই এই মানদণ্ডে বিচার করতে চাই। তাহলে সেই মানদণ্ডে যারা আমরা বামপন্থী, তারা আমরা একটা কঠিন সময় পার করছি। আমাদের ভিতরে অনৈক্য যেমন আছে, আমাদের কিন্তু ঐক্যের যে প্রস্তাবনা বা ঐক্যের যে তৎপরতাও কিন্তু চলছে। আপনারা লক্ষ্য করবেন যে এইবার কিন্তু আমরা ওই দেশপ্রেমিক সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের নামে আমরা কিন্তু এবার এইবার এই রোড মার্চটা করেছি, বন্দর এবং রাখাইন করিডোর না দেওয়ার জন্য। হুম, হ্যাঁ, এবং হুম, এটা বেশ সাড়া ফেলেছে। এবং ঐতিহ্যগতভাবে যে বামপন্থীরা এতদিন আমাদের সঙ্গে আসতো না, নানান মতাদর্শগত বা নানান রাজনৈতিক বিভেদের কারণে, তারাও কিন্তু ন্যূনতম কমন কতগুলো ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামছে। এবং আরো যারা আলট্রা অন্য বামদের সাথে, যাদের সাথে আমাদের কখনোই ঐক্যবদ্ধ না, তারাও কিন্তু যুগপথে এবার নেমেছে। ফলে আমি মনে করি যে এটা প্রসারিত হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, সাম্রাজ্যবাদের যে বামপন্থী বিরোধী যে অপতৎপরতা, সেটা মতাদর্শগত আছে তৎপরতা, সাংস্কৃতিক অপতৎপরতা এবং রাজনৈতিক তৎপরতা, নানান ধরনের তৎপরতা তারা চালায় যাতে বামপন্থীরা এখানে ঐক্যবদ্ধ হতে না পারে। তাহলে আমাদেরকেও এইটা সতর্ক থাকতে হবে। এবং ন্যূনতম কমন কতগুলি ইস্যুতে আমরা যদি দেশের যে কয়েকটা মানে মানদণ্ডের ভিত্তিতে বামপন্থাকে আজকে চিহ্নিত করতে হবে, সেই ভিত্তিতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমি মনে করি জনগণ দ্রুত বামপন্থী হয়ে পড়ছে। কিন্তু আমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারছি না, এবং এই শূন্যতা যদি আমরা পূরণ করতে না পারি, এটা আরো অপশক্তি এই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে। কারণ প্রকৃতি শূন্যতাকে ঘৃণা করে, সামাজিক শূন্যতাও এটা থাকবে না, কোনো না কোনো এই শক্তি সেটা পূরণ করবে। সেটা হয়তো অনাকাঙ্ক্ষিত হবে আমাদের। হুম। ধন্যবাদ আপনার আশাবাদের জন্য। আহ, আমি একটু একদম প্রসঙ্গের বাইরে আর একটা প্রশ্ন করতে চাই। এটা যেহেতু আমাদের অনেকেই পরিবেশ আন্দোলন নিয়ে কথা বলেন, পরিবেশ আন্দোলন কিন্তু আপনাদের অনেকেই পরিবেশ আন্দোলনের তীব্র বিরোধিতা করেন। তারা মনে করেন যে এটা পুঁজিবাদী দেশগুলো কিংবা পুঁজিবাদী বুর্জুয়াজি তাত্ত্বিকরা আছেন, তাদের একটা টুলস, ক্লাস স্ট্রাগলকে আহ যাতে সামনে না আসে সেই জন্য পরিবেশটাকে, আন্দোলনটাকে সামনে। কিন্তু ক্রমশ আমরা যে দিকটা দেখি যে আমাদের পরিবেশের যে ক্ষতি হচ্ছে,
ক্লাইমেটের যে পরিবর্তন ঘটছে বিভিন্ন ভাবে, এবং সেখানেও কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রগুলোর বিশাল একটা অবদান আছে যাতে ক্লাইমেট চেঞ্জ হয়। তো সেদিক থেকে আপনি বা আপনার পার্টি বা আপনার বামপন্থীরা কিভাবে পরিবেশ আন্দোলনটাকে মূল্যায়ন করেন বা দেখেন? আমরা মনে করি যে এটা কিন্তু খুবই আহ, আহ, এটা প্রতিষ্ঠিত সত্য যে বিগত মানে বিগত 5,000 বছর ধরে পরিবেশের যে বিপর্যয় ঘটেছে এটা মানুষের অসচেতন অগ্রগতির ফল। কিন্তু পরবর্তীকালে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের উত্থানের পরে পরবর্তীকালে বিশেষ করে সাম্প্রতিক গত 50 বছরের পরিবেশের যে বিপর্যয় ঘটছে সেটা কিন্তু পুঁজিবাদ সাম্রাজ্যবাদের মুনাফা বৃত্তি, অতি মুনাফার লালসারই পরিণতি। এই ব্যাপারে কোনো দ্বিধা নেই। এই জন্য আমরা মনে করি যে আজকের প্রেক্ষাপটে পরিবেশ আন্দোলন জনগণের সংগ্রামের একটি অংশ, এবং পরিবেশ আন্দোলন দ্রুত শ্রেণী সংগ্রামের অংশ হয়ে উঠছে। কারণ পরিবেশ বিপর্যয়ের ক্ষতি বা এটার খেসারত সবচেয়ে বেশি বহন করে মেহনতি শ্রমজীবী মানুষ, বিশেষ করে তাদের মধ্যে আরো যারা নিপীড়িত, বঞ্চিত এবং নারীরা। ফলে আজকে এই দিক থেকে আমাকে পরিবেশ আন্দোলনটাকে দেখতে হবে। এটা ঠিক যে সাম্রাজ্যবাদরা আজকে পরিবেশ কমোডিটি বিক্রি করছে, আজকে তারা পরিবেশ দূষণ করবে, তারপরে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তারা গাড়ি বের করবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফুড, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিং, এনভায়রনমেন্ট মানে এক সময় তারা হোয়াইট ওয়াশ করে পরিবেশ ধ্বংস করেছে, এখন তারা গ্রিন ওয়াশ করে পরিবেশ রক্ষার নামে হ্যাঁ এখন তারা পরিবেশ বান্ধব কমোডিটি, পরিবেশ বান্ধব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কমোডিফিকেশনের দিকে যাচ্ছে কর্পোরেট হাউস। ফলে এইটা হচ্ছে এক জিনিস। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবেশ আন্দোলন কিন্তু আমরা অনেক সময় মার্ক্সকে আমরা আমরা বলি যে প্রমিথিয়াস পন্থী, মার্ক্স হচ্ছে উৎপাদনবাদী। মার্ক্সকে আমরা এইভাবে দেখি যে মার্ক্স শুধু উৎপাদিকা শক্তির বিকাশই দেখতে চেয়েছিলেন, কিন্তু ভুল। মার্ক্স শুধু উৎপাদিকা শক্তির বিকাশ দেখতে চায় নাই, উৎপাদন সম্পর্ককে বদলাতে চেয়েছিলেন। এইটা কিন্তু অনেক সময় মিস ইন্টারপ্রিট করা হয়। 2 নম্বর হচ্ছে আজকে মার্ক্সকে কাঠগড়ায় যারা দাঁড় করান তারা সমগ্র মার্ক্সকে দেখেন না। মার্ক্স বহু আগে এটা বলেছিলেন, অসাধারণ। কিন্তু মনে রাখতে হবে যে আপনি নিউটনের কাছে আইনস্টাইন ফিজিক্স আশা করতে পারেন। সুতরাং আজকের যুগে, আজকে একবিংশ শতাব্দীতে, আজকে 2025 সালে পরিবেশ ইস্যুটা যতটা তথ্য বা তত্ত্ব বা আপনি যে মানে বাস্তব তত্ত্বের উপর দাঁড়িয়ে কথা বলতে পারছেন, মার্ক্সের কালে এটা সম্ভব ছিল না। কিন্তু তার মধ্যে মার্ক্স এটা আবার কোনো কারণে উম, মনে হয় লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ। বিপাকীয় ফাটলের মধ্যে দিয়ে কথা বলে হ্যাঁ। যে এই পুঁজিবাদ কিভাবে গোটা বিপাকীয় ফাটল ধরায় পরিবেশ, সমাজ এবং মানব জাতির মধ্যে দিয়ে, এবং এই বিপাকীয় ফাটল মানব জাতিকে আসলে ভয়ঙ্কর অস্তিত্বের দিকে নিয়ে যাবে। এখন মার্ক্সের পক্ষে এই পরিবেশ ভাবনা নিয়ে থাকাটা সম্ভব ছিল না। পরবর্তীকালে আপনারা আজকে জন বেলেমি ফোস্টার, আমি নাম বলতেই পারি, একজন মার্কসিস্ট ইকোলজিস্ট, উনি কিন্তু মার্ক্সের, লেনিনের এবং পরবর্তীকালে যারা এই ব্যাপারে কাজ করেছে তাদের গুলিকে সংকলিত করে আজকে কিন্তু মার্কসিস্ট ইকোলজি আজকে বিকশিত হয়েছে, আজকে শ্রেণী সংগ্রামের একটা অংশ পরিণত হয়েছে। সেই জন্যে কিন্তু আমরা সেই পরিবেশ আন্দোলনের বিরোধিতা করি যে পরিবেশ আন্দোলন পরিবেশ দূষণকে মানুষের নৈতিক অবক্ষয়, মানুষের অসচেতনতার ফসল এইভাবে দেখেন যে পলিথিন একটা ছুঁড়ে ফেললো, প্লাস্টিকের বোতল ব্যবহার করলো বা বুড়িগঙ্গায় অমুক করলো, এইটা কিন্তু পরিবেশ দূষণের মূল কারণ না। পরিবেশ দূষণের জন্য দায়ী করতে হবে পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের অতি মুনাফা ভিত্তি সম্পদ লুণ্ঠন, এগুলিকে চিন্তা করতে হবে। হ্যাঁ, সুতরাং এই যে যে জেনেটিক্যালি মডিফাইড ফুড, আমাদের যে জীব বৈচিত্র্য ধ্বংস, প্রাণ প্রকৃতি ধ্বংস, সেই জন্য আমরা কারেক্টলি কমিউনিস্ট পার্টি একটা স্লোগান দিয়েছিলাম 2000 সালে যে আগামী শতাব্দী হোক প্রকৃতি ও মানব মুক্তির। আমরা একই সাথে এটাকে এখন গ্রন্থিত করেছি, প্রকৃতি ও মানব মুক্তির সংগ্রাম এক গ্রন্থের গাথা। সেই জন্য আমরা এইভাবে প্রকৃতি বা পরিবেশ আন্দোলন করি, কিন্তু আমরা শ্রেণী বিবর্জিত ভাবে, হ্যাঁ, শ্রেণী সংগ্রাম বহির্ভূত ভাবে এইটাকে আমরা দেখি না। ধন্যবাদ শাহিন ভাই, আমাদের সময় শেষ হয়ে গেছে প্রায়। আপনার সাথে এই আলোচনাটা খুবই আনন্দময় আমার জন্য। আমি আশা করছি আমাদের অনেকেই পুরোটা না হলেও কিছু কিছু দেখেছেন এই আলোচনাটা। প্রায় দু একের মধ্যেই এটা লোকেরা ভিউ করেছেন। তারা পরবর্তীতে বিস্তারিত আর শুনবেন।
তো আমার আলোচনাটা শেষ করতে হয়, আপনি আমার সাথে এই আপনার এখন ব্যস্ততার সময় আমি জানি আপনাদের অনেক কাজের মধ্যে আছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে, সাংগঠনিক পরিস্থিতিতে, এর মধ্যেও যুক্ত হয়েছেন আমার সাথে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলাম একটা আলোচনা হোক আমাদের, এই আলোচনাটা কিন্তু অবশেষে হলো। আমাদের প্রগতির যাত্রীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রগতির যাত্রীর একটা কাঠামো বাংলাদেশে আছে, সেই কাঠামো আপনি চট্টগ্রামে গেলে তাদের সাথে যুক্ত হতে পারেন, কথা বলতে পারেন। তারা আপনার সাথে কথা বলে আনন্দ পাবে। সেটাও আমি বলতে চাই। তো আপনি আমার আ- যারা দর্শক ফেসবুকের আমার সাথে যুক্ত আছেন কিংবা প্রগতির সাথে যাত্রীর সাথে যুক্ত আছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও এই আলোচনাটা শুনতে পারবেন। শেষ কি দুই একটা কথা বলতে চান? আমাদের একদম 1 মিনিট হয়তো বলতে পারবেন আপনি। আমি শুধু বলবো যে আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা, বাম গণতান্ত্রিক জোট, আমরা যা ভাবছি আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আমরা মনে করি না আমাদের ভাবনাটাই চূড়ান্ত, আর যে আমরাই একমাত্র মানে সত্ত্বাধিকারী, তা আমরা মনে করি না। আমরা মনে করি যে আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের সমালোচনা, আপনাদের নৈতিক চাপ, হ্যাঁ, আজকে যে ক্রান্তিকাল, এটা একটা সমবায়ী উদ্যোগ দরকার। কোনো একজন বামপন্থী নেতা, কোনো একজন এটা পারবে না। কারণ আজকের গোটা বিশ্বটা এত জটিল এবং এত মতাদর্শিক, এবং অনেক বিষয় এটার সাথে যুক্ত হয়েছে, এবং পুরনো শত্রুর জায়গায় নতুন নতুন শত্রু, অনাবিষ্কৃত শত্রু, আবিষ্কৃত শত্রু আমাদের মাথাচাড়া দিচ্ছে। সুতরাং এইটা একটা মানে বহুমুখী একটা লড়াই, এবং এই লড়াইয়ে আপনারা বামপন্থীদের পাশে দাঁড়াবেন। হ্যাঁ, নানা ধরনের সাহায্য সহযোগিতা, প্রজ্ঞা, জ্ঞান, হ্যাঁ, সব দিক থেকে আপনাদেরকে সহযোগিতা করবেন। তাহলে আমরা হয়তো আপনাদের যে দাবি, আপনাদের যে আকাঙ্ক্ষা, সেটা প্রতিনিধিত্ব করতে পারবো, এবং জনগণের এখন যে একটা বামপন্থার যে ক্ষুধা জনগণের সামনে, সেই ক্ষুধাটা আমরা মানে পূরণ করার জন্য আমরা অগ্রসর হতে পারবো। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। লাল সালাম। ধন্যবাদ শাহিন ভাই, আপনাকে পাওয়ার জন্য। আপনার কথা নিশ্চয়ই আমাদের দর্শক মনে রাখবেন এবং তারা সেভাবে আপনার সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।